আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে একের পর এক বড় বড় আন্দোলনের ঢেউ পুজোর আগেই আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। এতদিন পর্যন্ত আমরা যা যা আন্দোলন দেখেছিলাম সেগুলো থামার তো কোনো প্রশ্নই নেই, বরঞ্চ সেই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। পুজোর আগেই সেগুলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় আছড়ে পড়তে চলেছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে সেই আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে দুটি বড় বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। একটি গতকাল, সেটা 14ই আগস্ট রাত দখলের পর আরও একটি নতুন আন্দোলনের ঘোষণা করলেন ওই একই মঞ্চের তরফ থেকে। তাদের মধ্যে রয়েছেন রিমঝিম সিনহা, রুবিয়া মণ্ডল এবং অনুষ্ণা দাস। এনারা মূলত চাইছেন যে সংস্কৃতিবান যে সমস্ত শিল্পী মনোভাবা সম্পন্ন মানুষরা রয়েছেন তারা নিজেরা কিংবা দলবল মিলে একেবারে রাস্তায় রাত্রির বেলায় নামতে পারেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর যেন করতে পারেন, এটাই তাদের আশা। কিন্তু এখানে একটা আশঙ্কাও রয়ে গিয়েছে। সেই আশঙ্কার জায়গাটা আপনাদের প্রথমে বলে নেব, তারপরে আসব আরো একটা নবান্ন অভিযান কিংবা তার থেকেও বড় কোনো আন্দোলন পুজোর আগেই কিন্তু ডাক দিতে চলেছে সেই ছাত্র সমাজ, যে ছাত্র সমাজ নবান্ন আন্দোলনের ডাক দিয়েছিল গত 27শে আগস্ট। যা নিয়ে পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, একেবারে নবান্নটা যেন থরথর করে কাঁপছিল, তার প্রমাণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। পুলিশ প্রশাসনের ভূমিকায় সেই উত্তরগুলো আমরা পেয়েছি, সেই তথ্যে পরে আসছে। কিন্তু প্রথমেই আপনাদের যে আশঙ্কার কথাটা বলতে চাইবো, 14ই আগস্টের রাতে যেখানে স্বতঃস্ফূর্তভাবে প্রথমবারের জন্য মানুষ গণ আন্দোলন গড়ে তুলেছিলেন এই আরজি করের বিচার চেয়ে, সেই সমস্ত ছাত্রীরা আবারও একটা নতুন রাত দখলের ডাক যখন দিলেন, তা নিয়ে একটি খবরে আমি যথেষ্টই বিব্রত হলাম এবং আমার মনে একটা আশঙ্কা অবশ্যই তৈরি হলো। কেন আমার মনে আশঙ্কা, আসুন আপনাদের ব্যাখ্যা করি। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন দেখুন আপনারা। রাত দখলের মেয়েরা ডাক দিলেন নতুন মঞ্চ গঠনের, পরামর্শদাতাদের তালিকায় অপর্ণা সেন থেকে দ্রেজ। এইখানেই কিন্তু আমার প্রশ্ন উঠতে শুরু করলো, কেন ছাত্রছাত্রীদের দেওয়া একটা ডাকে যখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছেন তখন তাদের পরামর্শদাতা হিসাবে কেউ বা কেন কারা কি জন্য থাকবে? আমরা নিশ্চিতভাবে অপর্ণা সেনের উদ্দেশ্য নিয়ে, দ্রেজের উদ্দেশ্য নিয়ে এখনো পরিষ্কার নয়। তারা সত্যি সত্যি পলিটিক্স যে করতে চাইছেন না এমন কোনো প্রমাণ আমাদের সামনে নেই। তাই নিশ্চিতভাবে এই যে রাত দখলের মঞ্চ যাদের অধীনে বা পরামর্শে চলবে, আদতে এই রাত দখলটা অ্যাপলিটিক্যাল বলা হলেও সেটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কিছুটা রিলিফ দেওয়ারই কি একটা চেষ্টা, আন্দোলনকে কি ছিনিয়ে নেওয়ার নতুন একটা কৌশল? এই প্রশ্নটা শুধুমাত্রই আশঙ্কা থেকে করছি এবং শুধুই যে আশঙ্কা তেমনটা বলবো না, তার কারণ কিছু তথ্য প্রমাণ তো আপনাদের কাছে দিতেই পারবো। আপনারা জানেন অপর্ণা সেনের ভূমিকা। পশ্চিমবঙ্গে এমন তো নয় যে দুর্নীতিটা গতকালই ধরা পড়লো কিংবা আরজি কর কাণ্ডের ওই ভয়ানক ঘটনা গত 8ই আগস্ট আসার পরই পশ্চিমবঙ্গের দুর্নীতিটা প্রকাশ্যে এলো, এমনটা নয়। আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার থেকে একের পর এক তৃণমূল নেতৃত্বের এমনকি মন্ত্রীর জেল গমন, তা নিয়ে অপর্ণা সেনেরা মুখ বন্ধ করে বসেছিলেন 1 মাস 2 মাস নয়, বছরের পর বছর। সন্দেশখালিতে যেভাবে নিরীহ হিন্দু মহিলারা বারবার তাদের ওপর শারীরিক নির্যাতন নিয়ে কথা বলেছেন, তা নিয়ে এই সমস্ত আজকের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কেউ একটা শব্দবন্ধ ব্যবহার করেননি। এমনকি অপর্ণা সেন এমন একটা মন্তব্য করেছিলেন যার জন্য অন্তত তাকে এ জীবনে আমি কোনোদিনই সম্মান দিতে পারবো না, সেটা হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনীকে তিনি ধর্ষকদের সঙ্গে তুলনা করেছিলেন। আজকে যে অপর্ণা সেন ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য একটা কমিটির উপদেষ্টা হচ্ছেন, তিনি ভারতীয় সেনাবাহিনীদের একটি অংশকে, বিশেষ করে স্পেসিফিক্যালি বলা চলে বিএসএফরা নাকি পাড়ায় ঢুকে ধর্ষণ করে, এই ধরনের মন্তব্য তিনি করেছিলেন।
তারপরেও নাকি তাকে এই কমিটিতে জায়গা করে দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রশ্নটা ওঠে যে এরা কি সত্যি সত্যি জাস্টিসের জন্য আন্দোলনে নামছেন, নাকি আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করছেন, এই প্রশ্ন উঠবেই। আপনাদের আরো কিছু তথ্য আমি দেখাবো। আনন্দবাজার পত্রিকার একটা অংশ আপনারা দেখুন। এই যে 8 তারিখে যে রাত দখলের আরো একটা ডাক দেওয়া হয়েছিল, সেখানে কি লেখা রয়েছে, এই মঞ্চ গঠনের জন্য বিশিষ্ট জনের পরামর্শও নেওয়া হবে বলে জানিয়েছে রুবিয়া। সেই তালিকায় রয়েছেন অপর্ণা সেন, দীপেশ চক্রবর্তী, দ্রেজ, নিবেদিতা মেনন, কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভাররা। কাজেই বুঝতেই পারছেন বন্ধুরা। আসুন আপনাদের সামনে এই তথ্য তুলে দেওয়ার আগে পুরোটা সময় আমি পাইনি, যেটুকু তথ্য পেলাম আপনাদের দেখাবো। কে এই দ্রেজ? আমি যেটুকু জানতে পারলাম, দ্রেজ হচ্ছেন বেলজিয়ামের একজন মানুষ। তিনি প্রখ্যাত অর্থনীতিবিদ, মূলত ভারতেই তিনি কাজকর্ম করে থাকেন। কিন্তু সেই দ্রেজ, তার সম্পর্কে খবর নিতে গিয়ে যা পেলাম আমি তথ্য, সেটাতেও কিন্তু চোখ ছানা বড়া হলো। আসুন আপনাদের এবিপি আনন্দের একটা খবর দেখাচ্ছি। অনুমতি ছাড়া সভা করার অভিযোগে প্রখ্যাত অর্থনীতিবিদ দ্রেজকে আটক করলো ঝাড়খণ্ড পুলিশ, পরে ছেড়ে দেওয়া হলো। আমি 2019 সালে পাবলিশ হওয়া এই ঘটনার শুধু একটা লাইন আপনাদের সামনে পড়ে শোনাবো। আপনারা দেখতে পাচ্ছেন, ইউপিএ শাসনকালে জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি। এই ঘটনায় ফের একবার বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফেসবুকে তিনি লেখেন, যারাই গরিব মানুষের হয়ে লড়াই করবেন, বিজেপির লড়াই তাদেরই বিরুদ্ধে। অর্থাৎ আপনারা এখানেও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, অন্তত রাহুল গান্ধীর মন্তব্যে, যে তিনি বিজেপি বিরোধী একজন অর্থনীতিবিদ এবং রাহুল গান্ধীদের প্রিয় একজন অর্থনীতিবিদ। কাজেই যে রাত দখলের আন্দোলনকে একেবারেই অরাজনৈতিক বলা হচ্ছে, ছাত্রছাত্রীরা বলছেন যে কোনো রকমের রাজনৈতিক নেতারা যেন তাদের এই রাত দখলের মঞ্চে বা সেই অনুষ্ঠানে না আসেন। কর্মীরা আসতে পারেন, কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব যেন না আসতে পারেন। সেখানে দ্রেজের মতো একজন মানুষকে তাদের উপদেষ্টা কমিটির মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে, যে দ্রেজ বিজেপি বিরোধী, কংগ্রেস প্রেমী বলে কিন্তু খবরেই আপনাদের সামনে দেখালাম। এবং এছাড়াও আপনাদের দেখাতে চাইবো আর একজন যিনি উপদেষ্টা কমিটির মেম্বার রয়েছেন, তার নাম হচ্ছে নিবেদিতা মেনন। সেই নিবেদিতা মেনন, তিনি একজন প্রফেসর সাহিত্যিক। তার সম্পর্কে বিশেষ কিছু তথ্য এই মুহূর্তে কম সময়ের মধ্যে সংগ্রহ করতে পারিনি, কিন্তু যেটা পেরেছি সেটাও কিন্তু চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে, প্রফেসর নিবেদিতা মেনন, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি অর জেএনইউ, who is famous for her remarks against Indian politics and reciting anti-national slogan at the varsity। এইটুকুই শুধু আমার চোখে পড়লো, ডিটেল আমি জানি না, কিন্তু এটুকুই বোঝার জন্য হয়তো কিছুটা এনাফ, যে ইনি নাকি জেএনইউ এর ইউনিভার্সিটি এবং তিনি বিখ্যাত ইন্ডিয়ান পলিটিক্স এবং অ্যান্টি ন্যাশনাল স্লোগান তোলার জন্য। অন্তত একটা প্রতিবেদনে আমি তেমনটাই লক্ষ্য করলাম। এরপরে কিন্তু সন্দেহটা আরো বেশি তীব্র হয়। ছাত্রছাত্রীদের নাম করে যারা আন্দোলন ডাকছেন, যে আন্দোলনগুলো এতদিন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হতো, যে আন্দোলনগুলোতে এখনো পর্যন্ত কেউ রং লাগাতে পারেননি, তাহলে কি আগামী দিনে অ্যাপলিটিক্যাল বলা সেই সমস্ত আন্দোলনগুলিতে কি রাজনীতির রং লাগতে চলেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, অত্যন্ত ধুরন্ধর একজন পলিটিশিয়ান, কথা আপনারা সকলেই স্বীকার করবেন। এবং আমরা এটা বিশ্বাস করতে রাজি নই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যখন আন্দোলন চলছে, যখন আওয়াজ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস কিংবা আইপ্যাক তারা হাত গুটিয়ে বসে রয়েছেন। তারা কেউ কোনো প্ল্যান করছেন না, এই আন্দোলনকে থামানোর জন্য তারা কোনো চেষ্টা করছেন না। এটা সহজ কথায় কিন্তু মেনে নেওয়া বা হজম করাটা আমার জন্য কঠিন। তার কারণ হিসাবে আপনাদের মনে করিয়ে দিতে চাইব, যখন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির মতো একটা বিরাট ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে কার্যত নড়িয়ে দিয়েছিল, অনেকেই মনে করেছিলেন যে সন্দেশখালিতে তো তৃণমূল হারবেই, এমনকি এই ঘটনার রেশের জন্য গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপ হবে। আমরা দেখলাম ঠিক নির্বাচনের 2-3 দিন আগে বা এক সপ্তাহ আগে একটা নতুন ভাইরাল ভিডিও জানিয়ে তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলল এই ঘটনাটা সম্পূর্ণ নাকি রাজনৈতিক।
সেই কারণেই আপনাদের সামনে বলছি যে এত কিছু পশ্চিমবঙ্গে যখন ঘটছে আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত গুটিয়ে বসে রয়েছেন, তারা প্রত্যুত্তরে কোনো কৌশল ভেতরে ভেতরে বসে ঠিক করছেন না, এটা নিশ্চিতভাবে আমার অন্তত হজম হচ্ছে না, বা আমি অন্তত এটা মানছি না। তবে আমি এটা বলতে পারবো না তারা কি ধরনের প্ল্যান করছেন বা প্রোগ্রাম করছেন, কিন্তু আমার সন্দেহ এই আন্দোলনকে যদি কেউ হাইজ্যাক করে এই আন্দোলনের গতিমুখ স্তব্ধ করার চেষ্টা করেন, আন্দোলনকে বিপাকে বা বিপথে পরিচালনা করার চেষ্টা করেন, সাধারণ মানুষকে ডাক দিয়ে বা তাদেরকে যোগ দিতে বলে যদি তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে আন্দোলন করা হয়, এর উত্তরও আমরা দিতে প্রস্তুত, একেবারেই গণতান্ত্রিক প্রথা মেনে, পদ্ধতি মেনে, সে কথাও বলবো। তাই অপর্ণা সেনেরা যারা রয়েছেন, যারা মনে করছেন যে এটাই আপনাদের সময় নিজেদের টিআরপি বাড়িয়ে নেওয়ার, কারণ এত সংকটকালে যদি এই রাজ্য প্রশাসনকে আপনারা বাঁচাতে পারেন, তার পরিণাম বা তার ইনামও অনেকটা বেশি পাওয়া যায়। আমরা জানি না, সেই তথ্য আমাদের কাছে নেই, বারবার বলছি, কিন্তু আমরা আশঙ্কা করছি যে দয়া করে এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম আপনারা কেউ যদি নিতে চান তাহলে 10 পা পিছিয়ে যান। তার কারণ আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই মুহূর্তে কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে, যে সমস্ত মানুষগুলো পশ্চিমবঙ্গের মানুষের জন্য ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে। তাই যদি ভাবেন কৌশল করে এই সময়ে আপনি আরো একবার পশ্চিমবঙ্গের এই আন্দোলনটাকে থামিয়ে দেবেন, তো আপনাদের প্রতীক্ষায় থাকতে হবে, এই উত্তরগুলো কিন্তু আপনারা পাবেন। যাই হোক, প্রথমে যেটা আপনাদের বলে শুরু করেছিলাম যে এটি যেমন একটা আন্দোলন, আরো একটি বড় আন্দোলনের ডাক পুজোর আগেই দেওয়া হতে চলেছে। সেটা হচ্ছে ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের আন্দোলন আমরা রেখেছিলাম, সেই ছাত্র সমাজ নতুন করে আরো একটা আন্দোলনের ডাক পুজোর আগেই দিতে চলেছে। তবে সেটা কি নবান্ন আন্দোলন? ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয়েছে কিছুদিন অপেক্ষা করুন, পুরো প্রোগ্রাম এবং প্ল্যানিং আপনাদের সামনে বলে দেওয়া হবে। তবে এই আন্দোলনটা নবান্ন আন্দোলনের থেকেও মাত্রায় অনেক বড় হতে চলেছে বলে অন্তত তারা কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তাই আপনারা এটা অন্তত মনে করবেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আরজি করের বিচার চেয়ে একদিকে যেমন মানুষ পথে নামছে, তেমনি আবার রাজনীতির যারা কারবারিরা রয়েছেন তারা আবার কিছুটা নিরপেক্ষ, কিছুটা শিল্পী ঘেঁষা এই রকম মানুষদের হাইজ্যাক করে আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে আন্দোলনকে বিপথে পরিচালনার কিন্তু চেষ্টা যদি করে থাকেন বা করার চেষ্টা করেন, তার পরিণাম কিন্তু ভালো হবে না, এটা আমরা আন্দাজ করতে পারি। গণতান্ত্রিক প্রথা মেনে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সেই উত্তর দেবে। তাই অপর্ণা সেনেরা যারা রয়েছেন, যদি আপনারা সত্যি মেরুদণ্ড সোজা করে নিজেদের কৃতকর্মের ভুলগুলো স্বীকার করে আরো একবার রাস্তায় নামতে চান, আপনাদের স্বাগত জানাই। কিন্তু যদি মনে করেন আরো একবার ছল চাতুরি করবেন, যেমনটা আপনারা বছরের পর বছর করে এসে পশ্চিমবঙ্গের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন, আপনাদের উত্তর দিতেই হবে। আপনারা উত্তর পাবেন গণতান্ত্রিক প্রথা মেনে, যেমন উত্তর আপনি পেয়ে গিয়েছিলেন আরজি করে, যেদিন আপনি দ্বিতীয় বা তৃতীয় দিনে চলে গিয়েছিলেন ডাক্তারদের কাছে সমবেদনা নিয়ে। আপনাকে সেখানকার মানুষজন কিংবা ডিওয়াইএফআই তারা উত্তর দিয়েছেন চটি চাটা বলে, আপনাকে সেই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আপনারা তৈরি হয়ে থাকবেন। যদি নিরপেক্ষভাবে আন্দোলনটাকে নিয়ে যেতে চান, ওয়েলকাম। যদি ভাবেন অতি চালাকি করে আরো একবার এই সরকার বা দুর্নীতিগ্রস্ত সরকারের পাশে থেকে নিজেদের কিছুটা আরো বেশি সুযোগ সুবিধা কামিয়ে নেবেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমাদের অতন্দ্র চোখ পাহারায় থাকবে। শুধু আমার না, শুধু আপনার না, এই গোটা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের চোখ আপনাদের ওপরে থাকবে, আপনারা কি করছেন। তাই সতর্ক থাকবেন, এই আন্দোলনকে কোনোভাবে গতিমুখ চেঞ্জ করার চেষ্টা করবেন না, এটাই আপনাদের কাছে স্বনির্বন্ধ নিবেদন। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের বিবেক এই মুহূর্তে জাগ্রত। পশ্চিমবঙ্গের মানুষ সকলেই পিঠের মধ্যে হাত দিয়ে এখন শিরদাঁড়াটা খুঁজে পেয়েছে। তাই এই মুহূর্তে যদি আপনারা ভাবেন ওই শিরদাঁড়াটাকে আরো একবার ভাঙতে হবে, তাহলে সেটা গণতান্ত্রিকভাবে আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, এ কথা আন্দাজ করাই যায়। কি বলবেন বন্ধুরা? আপনারা কি মনে করছেন লিখে জানাবেন। বিশেষ করে খুব সতর্ক থাকবেন, আপনারাও চোখ কান খোলা রাখুন। এই আন্দোলনের নাম করে, আন্দোলনের নেতৃত্ব দেওয়ার নাম করে এমন কোনো লোক ঢুকে পড়ছে না তো, যাদের উদ্দেশ্য হলো কার্যত আন্দোলনটাকে একটা ভুল রাস্তা দিয়ে পরিচালিত করে নিয়ে যাওয়া। সতর্ক থাকবেন, আপনাদেরও থাকতে হবে, আমাদেরও থাকতে হবে। তাই খবরগুলোকে ছড়িয়ে দিন সবার কাছে, এই তথ্যগুলো সবার কাছে পৌঁছে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমরা আরো বেশি রিসার্চ করে আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাজির করার চেষ্টা করব। এখনকার মতো এখানে শেষ করলাম।